দিয়েছি এবং পাশাপাশি মার্কিং আমি করব। প্রথম দেখো যেটা কোশ্চেন রয়েছে যে প্রবাসী ভারতীয় সম্মান 2025। তোমরা সবাই জানো যে প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়, সবাই জানো যে প্রবাসী ভারতীয় দিবস হচ্ছে 9 জানুয়ারি, তাই তো? হুম। প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি কেন পালন করা হয় জানো এটা? প্রিয়, প্রবাসী ভারতীয় দিবস কেন পালন করা কেন হয়? পালন করা হয় জানি না। একদম ঠিক বলেছো, মানে গান্ধীজি গান্ধীজি ভারতে নয় এসেছিল জানুয়ারি 9 তারিখ। হ্যাঁ, গান্ধীজি 9 জানুয়ারি যখন ভারতে সাউথ এসেছিল তো। আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরেছিল, তার জন্য ওই দিনটা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। এবং এই 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করার সাথে সাথে প্রবাসী ভারতীয় সম্মানও দেওয়া হয়, ঠিক আছে? তো বিভিন্ন ক্ষেত্রে যারা প্রবাসী ভারতীয় রয়েছে তাদেরকে সম্মানটা দেয়। আমাদের ওই অত ব্যক্তি জেনে রাখার দরকার নেই, আমাদের শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা খুব ইম্পর্টেন্ট, এই প্রবাসী ভারতীয় দিবসের পরিপ্রেক্ষিতে ভারতীয় দিবস সম্মান দেওয়া হয়, এটা তোমাদের জানতে হবে। আর এবারে অনুষ্ঠানটা কোথায় হয়েছিল? উড়িষ্যার ভুবনেশ্বরে। এইটা খুব ইম্পর্টেন্ট, যে প্রবাসী ভারতীয় সম্মান প্রদানের জন্য যে অনুষ্ঠান হয় সেটা কোথায় হয়েছিল? উড়িষ্যার ভুবনেশ্বরে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে কতজনকে দেওয়া হয়েছিল? 27 জন। তাহলে তোমরা কিভাবে লিখবে? লিখে রাখো প্রবাসী ভারতীয় সম্মান 2025, তার নিচে লেখো প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি, পাশে লিখে রাখতে পারো কোথায় আয়োজন হয়েছিল? উড়িষ্যার ভুবনেশ্বরে। কতজনকে পুরস্কার দেওয়া হয়েছে? মোট 27 জন। দেখো আস্তে আস্তে আমি পরপর বলে যাই, যে প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি 2025 সালে প্রবাসী ভারতীয় সম্মান দেওয়ার জন্য যে জায়গাটা, প্লেস, সেটা হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর। আর কতজনকে দেওয়া হয়েছে? 27 জন। ঠিক হয়েছে আছে। এটা? হ্যাঁ। বেশ। তারপর দেখো 2 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। আমি মার্কিং করে দিচ্ছি সব 1 2 করে পরপর। 2 নম্বর যেটা রয়েছে দেখো, চন্দ্রশেখর সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড। শ্রী চন্দ্রশেখর রেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড, এটা তোমার দেয় মুম্বাইয়ে অবস্থিত একটা প্রাচীন শিক্ষা সমিতি আছে, সাউথ ইন্ডিয়ান এডুকেশন সোসাইটি। সাউথ ইন্ডিয়ান এডুকেশন সোসাইটি, এই সাউথ ইন্ডিয়ান এডুকেশন সোসাইটি এইটা দেয়। এবং লাস্ট তোমরা জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে যে লাস্ট যেটা ঘটেছিল সেটা 4 বছর আগে হতে পারে, 5 বছর আগে হতে পারে। আমাদের যে আন্তর্জাতিক খেলাগুলো হয়, অলিম্পিক্স, এগুলো লাস্ট যেটা সেটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা কিন্তু লাস্ট যেটা দেখো 2025 সালে জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমরা অ্যাচিভার্সটা দেখছি। তো সেখানে দেওয়া রয়েছে 2024 সালের শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড। তার মানে বুঝতে পারছো যে লাস্ট দেওয়া হচ্ছে 2024 সাল, এটাই কিন্তু লাস্ট এবং এটাই কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে প্রশ্নটাও কি হবে? প্রশ্নটা হবে শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড কে পেলেন? তাহলে কে পেলেন? বুঝতে পারছো ছবিটা দেখে, আমাদের কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্নটা লেখো 2024 সালে, বা লাস্ট লেখো, লাস্ট শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড কে পেলেন? উত্তর হবে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আমি এইগুলো তোমাদের আবার একদিন পরীক্ষার মতো নেবো, এমসিকিউ কোশ্চেন আমি রেডি করছি, পরীক্ষার মতো নেবো। সুতরাং তোমরা কিন্তু এটা ভালো করে নোট করে একটু মুখস্থ গুলো করবে। হয়েছে? ঠিক আছে। হ্যাঁ। বেশ। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন যেটা আছে, 3 নম্বর কোশ্চেন আছে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড 2024। এটাও তাই, লাস্ট যেটা সেটা হচ্ছে 2000, মানে 2024 লেখা থাকলেও এটা কিন্তু লাস্ট, মানে এরপরে আর দেওয়া হয়নি। 2025 সালে জানুয়ারি মাস পর্যন্ত লাস্ট যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড 2024। এই যে একটা মানে একটা লিমিটেড পেয়েছে, মানে একটা প্রাইভেট সংস্থা পেয়েছে, সেটা হচ্ছে আরইসি লিমিটেড। আরইসি লিমিটেড গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড 2024 এটা পেয়েছে আরইসি লিমিটেড। কি জন্য পেয়েছে এত ডিটেলে যাওয়ার দরকার নেই, তোমাদের কারো যদি জানার আগ্রহ থাকে আমি ওই জন্য পুরোটাই দিচ্ছি, পিডিএফটা দিয়েও দেবো। কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে অসামান্য ভূমিকা গ্রহণের জন্য সংস্থাটি এই পুরস্কারে ভূষিত হয়েছে। কর্পোরেট গভর্নেন্স।
বেশ, নেক্সট চলে যাচ্ছি আমরা 4 নাম্বার। দেখো রাষ্ট্রীয় তানসেন সম্মান 2023। এই দেখো আবার সালটা থেকে মনে হবে 2023, কিন্তু এইটাই হচ্ছে লাস্ট লেটেস্ট, মানে যেটা লেটেস্ট সেটা তোমাকে দেখতে হবে। যে আমরা অনেক সময় ভাববো যে হয়তো এটা তো মানে 2023 সালে কারেন্ট অ্যাফেয়ার্স, 2023 নয়, এটা কিন্তু লাস্ট লেটেস্ট, যেটা লাস্ট ঘটেছে সেটাই সাম্প্রতিক। তাহলে রাষ্ট্রীয় তানসেন সম্মান 2023 কোথায় দেওয়া হলো? এটা মধ্যপ্রদেশে গোয়ালিয়রে। মধ্যপ্রদেশে গোয়ালিয়রে তানসেন সঙ্গীত সমারোহ 2023 সালে রাষ্ট্রীয় তানসেন সম্মানে ভূষিত হলেন পণ্ডিত স্বপন চৌধুরী। অর্থাৎ বুঝতেই পারছো নামটা থেকে বোঝা যাচ্ছে একজন বাঙালি। মধ্যপ্রদেশে গোয়ালিয়রে এই পুরস্কারটা দেওয়া হয়েছে এবং তিনি ছিলেন একজন তবলা শিল্পী। অনেক সময় পরীক্ষা এটা তোমরা জানো যে স্ট্যাটিক জিকেতে বাদ্যযন্ত্রের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত থাকে এরকম অনেক কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে হ্যাঁ আমরা স্ট্যাটিক জিকেতে পাই। তো এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকেও দিয়ে দিতে পারে, কারণ এখন যেরকম কোশ্চেন হচ্ছে যে স্বপন চৌধুরী কোন যন্ত্রাঙ্গের সঙ্গে যুক্ত, তাহলে এটা হবে তবলা, তবলা শিল্পী। এছাড়া এই ব্যক্তিটি কেন ইম্পর্টেন্ট দেখো, এ 1996 সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল, 2019 সালের পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, 2023 সালে তোমার রাজা মানসিং তোমর সম্মানে ভূষিত হচ্ছে মধ্যপ্রদেশে ইন্দিরা অবস্থিত সানন্দ ন্যায় ইনস্টিটিউশন থেকে। যাই হোক, এটা এখানটা যেটা আমাদের পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, যে রাষ্ট্রীয় তানসেন সম্মান 2023 পেয়েছেন এবং এটার নগদ পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা। যাই হোক, এতটা দরকার নেই, শুধুমাত্র ওইটুকু মনে রাখলেই হবে যে রাষ্ট্রীয় তানসেন সম্মান 2023 কে পেলেন। হয়েছে এটা তোমাদের? হ্যাঁ, কমপ্লিট। বেশ, 4 নম্বরের পর দেখো 5 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাতীয় ক্রীড়া পুরস্কার 2024। মানে এটা 2025 সালের, আমরা জানি যে যেদিন ক্রীড়া দিবস পালন করা হয়, কবে ক্রীড়া দিবস পালন করা হয়? 29 আগস্ট, তাই তো? কার জন্মদিন সেদিন? ধ্যানচাঁদ। এবং ওর জন্মদিনে ভারতে ক্রীড়া দিবস পালন করা হয়। যাই হোক, তো ভারতে ক্রীড়া পুরস্কার 2024 এটাই হচ্ছে লেটেস্ট, মানে 2024 লেখা থাকলে এখন 2025 সালে এখন দেয়নি, 2024 সালেরটাই লাস্ট যেটা। তো 17 জানুয়ারি 2025 সালে রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কারগুলো দেওয়া হচ্ছে। ইম্পর্টেন্ট এইগুলো নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে মেজর, যে আমাদের জানো যে ভাগ আছে কয়েকটা ক্রীড়া পুরস্কারের, যেমন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এবছরে 4 জন পেয়েছে, এটা পুরোটাই লিখে রাখো, গুকেশ জি, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার, মানু ভাকর। তার সাথে সাথে এরা কোন খেলার সঙ্গে যুক্ত এটাও করে রাখতে হবে, কারণ এটা তোমরা জানো যে প্রায়শই দেয়। এবং গুকেশ জি সম্পর্কে একটু মানে আরো একটু পড়তে হবে কোথায় বাড়ি, কারণ তোমরা এটা খুব জানো যে এবছরে বিশ্ব দাবা প্রতিযোগিতায় গুকেশ জি চ্যাম্পিয়ন হয়েছিল, মানে গত বছর। তো সেই গুকেশ জি দাবাতে পেয়েছে। এছাড়া হরমনপ্রীত সিং এ হকিতে পেয়েছে, প্রবীণ কুমার প্যারাঅ্যাথলেটিক্স এবং মানু ভাকর পেয়েছে শুটিং। অর্থাৎ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এটা একটু 4 জনেরই নাম মোটামুটি ভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। বেশ, অর্জুন পুরস্কার কতজন পেয়েছেন, এটা অনেক সময় কোশ্চেন দিতে পারে যে অর্জুন পুরস্কার কতজন পেয়েছেন। এই অর্জুন পুরস্কার আর এরপর যেটা আছে দ্রোণাচার্য পুরস্কার, এগুলো দুটো করে আবার সেকশন আছে দেখবে, অর্জুন পুরস্কার নর্মাল যেটা আর অর্জুন পুরস্কার একটা লাইফ টাইম। তো অর্জুন পুরস্কার লাইফ টাইম এটা পরে আসছে আমি। অর্জুন পুরস্কার নর্মাল যেটা মানে মানে কতজন পেয়েছে, এটা তো ধরো এতজনের নাম মনে রাখা পসিবল নেই, কতজন পেয়েছে এটা মনে লিখে রাখা একটা, যে 32 জন অর্জুন পুরস্কার পেয়েছে, 32 জন। এবং এইগুলো যারা রয়েছে এগুলো ধরো অনেক সময় জিকেতে দিতেই পারে, বিভিন্ন খেলোয়াড়ের নাম দিয়ে কোন খেলার সঙ্গে যুক্ত, এটা যারা ধরো আমরা পড়াশোনার সঙ্গে যুক্ত রেগুলার একটা মানে মোটামুটি পড়াশোনা করি, আমরা মোটামুটি নামগুলো কিছু কিছু জানি যেগুলো পরীক্ষায় দেওয়ার মতো। এবং আনকমন কোনো নাম পরীক্ষায় সাধারণত চট করে দেয় না, ফলে এটা অত চাপ নেওয়ার কিছু নেই, শুধুমাত্র এটা লিখে রাখো। তাহলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, যেটা আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন, জানো এটা আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন, এটা নাম চেঞ্জ হয়েছে এখন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2024। 4 জন পেয়েছে, গুকেশ জি, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার, মানু ভাকর। তারপরে 5 নম্বর কোশ্চেন যেটা লিখে রাখো, যে অর্জুন পুরস্কার সাধারণ অর্জুন যেটা সাধারণ সেই বিভাগে পেয়েছে 32 জন। এরপর লিখে রাখো যে অর্জুন পুরস্কার লাইফ টাইম, এই দুটো নাম কিন্তু একটু লিখে রাখো, সুচা সিং এবং মুরলীকান্ত রাজারাম পেটকার। নাম দুটো আনকমন, অ্যাথলেটিক্স আর প্যারা সাঁতার। প্যারা যেটা তোমরা জানো যেগুলো বিশেষভাবে সক্ষম মানে যাদের জন্য, তাদের জন্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো সুচা সিং অ্যাথলেটিক্স আর মুরলীকান্ত রাজারাম পেটকার হচ্ছে প্যারা সাঁতার।
বেশ, এরপর চলে এসো দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার তোমরা জানো, অর্জুন পুরস্কার দেওয়া হয় অর্জুন আর দ্রোণাচার্য, আমরা মহাভারতে জানি অর্জুন হচ্ছে শিষ্য আর দ্রোণাচার্য হচ্ছে গুরু, অর্থাৎ যারা মানে কোচ যারা, তাদের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। তো রেগুলার ক্যাটাগরিতে 3 জন পেয়েছে, হ্যাঁ, আর লাইফ টাইম অ্যাচিভমেন্টে 2 জন পেয়েছে। রেগুলার ক্যাটাগরিতে 2 জন, সুভাষ রানা, দীপালি দেশপান্ডে, সন্দীপ সাঙ্গওয়ান, এবং লাইফ টাইম যেটা আছে এস মুরলীধরন এবং আর্মান্ডো অ্যাগনেলো কোলাকো। যদি এগুলোর নামগুলো মনে না থাকে অন্তত এইটুকু লিখে রাখো যে কতজন পেয়েছে। দ্রোণাচার্য রেগুলার ক্যাটাগরি বা সাধারণ বিভাগে পেয়েছে 3 জন এবং লাইফ টাইম বিভাগে পেয়েছে 2 জন। তার মধ্যে এস মুরলীধরন ব্যাডমিন্টন, এটা নামটা লিখে রাখতে পারো, নামটা কমন। বেশ, এতটা হয়েছে। হুম বেশ, তারপরে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার 2024, এটা ভারতের শারীরিক শিক্ষা ফাউন্ডেশন, ভারতের শারীরিক শিক্ষা ফাউন্ডেশন বলে যে একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন এই প্রাইজটা পেয়েছে, রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার। আর মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, যেটা বিশ্ববিদ্যালয় স্তরে যে খেলাটা হয়, মানে কলেজ লেভেলে যে খেলাটা হয়, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, সেখানে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, এটা লিখে রাখলেই হবে। সামগ্রিকভাবে বিজয়ী হচ্ছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। এটা মানে পুরোপুরি ভারতের জাতীয় যে ক্রীড়া পুরস্কার, মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট, মানে ন্যাশনাল লেভেলে যে ক্রীড়া পুরস্কার, এটা কিন্তু কোনো আঞ্চলিক বা জেলা স্তরে কিছু নয়, পুরোপুরি একদম, বা রাজ্য স্তরেও নয়, এটা একদম ন্যাশনাল, ফলে এটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বেশ, এটা হয়ে গেছে। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, মাকা ট্রফি, যেটা সেটা হচ্ছে যে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। এটা শুধু চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের নামটা মনে রাখলেই হবে, সামগ্রিকভাবে বিজয়ী। আর এইটা তোমরা লিখে রাখো রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার, এটা হচ্ছে যে ভারতের শারীরিক শিক্ষা ফাউন্ডেশন। আর এখানে এস মুরলীধরন নামটা লিখে রাখো, 2 জন পেয়েছে সেটা লিখে রাখো, যে দ্রোণাচার্য 2 জন পেয়েছে, একজন হচ্ছে যেটা বললাম যে দুটো বিভাগ, সরি 2 জন না, দুটো বিভাগ, একটা হচ্ছে সাধারণ বিভাগ বা রেগুলার ক্যাটাগরি, আর একটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, বেশ, পরের কোশ্চেনে যাই তাহলে আমরা। বেশ, এবারও ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6 নম্বর কোশ্চেন দেখো। আমরা প্রথমে স্পোর্টস এন্ড প্রাইজ অ্যাওয়ার্ডস এন্ড প্রাইজ কিন্তু এই বিভাগটা করছি, মানে পরপর আমি তোমাদের 10টা ভাগ বলেছিলাম, মানে তার মধ্যে এটা প্রথম যে ভাগটা করছি আমরা, এবং এটা তোমরা এইভাবে হেডিংটা দিয়ে দেবে, মানে আমি বলতে ভুলে গেলাম, প্রথমেই লিখবে যে অ্যাওয়ার্ডস এন্ড প্রাইজ, AWARDS অ্যাওয়ার্ডস এন্ড প্রাইজ বা প্রাইজ এন্ড অ্যাওয়ার্ডস যাই লিখবে। যে তার হচ্ছে তোমার, আমরা পুরোটা করছি এটা পুরো জানুয়ারি মাসে, জানুয়ারি 2025, ঠিক আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু জানুয়ারি, তোমরা এগুলো যদি অ্যাচিভার্স বা অন্য কোনো বইয়ে হয়তো এটা পাবে তুমি ফেব্রুয়ারি মাসে, কারণ ঘটনাগুলো হচ্ছে পুরো জানুয়ারি মাসে, ঠিক আছে, পুরো জানুয়ারি মাসে ঘটনাক্রম। তাহলে অ্যাওয়ার্ড, প্রাইজ এন্ড অ্যাওয়ার্ডস এই বিভাগে 5টা কোশ্চেন হলো। এরপরে 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন হচ্ছে পদ্ম পুরস্কার। এই কোশ্চেনটা তোমাদের আমি একদিন দিয়েছিলাম মক টেস্টে, মনে পড়বে, দেখবে যে কতজন পদ্ম পুরস্কার পেয়েছিল 2025 সালে। তো 2025 সালে মোট পদ্ম পুরস্কার প্রাপকের সংখ্যা হচ্ছে 139 জন। মোট পদ্ম পুরস্কার প্রাপকের সংখ্যা হচ্ছে 139 জন, এটা লিখে রাখো। 2025 সালে মোট পদ্ম পুরস্কার প্রাপকের সংখ্যা হচ্ছে 139 জন। আর একটা এখানে ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে হয়তো উত্তরটা নেই, আমি ভুলেও গেছি অ্যান্সারটা, যে তোমার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হয়, আমরা সকলেই জানি, এবং এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিদেশে কোনো একজন ব্যক্তি বিভিন্ন দেশ থেকে এক বছর আসেন, বিশেষ অতিথি হিসেবে থাকেন। এইটা পরীক্ষা অনেক সময় কোশ্চেন দেন, তো এটা আমি পরে কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবো কোথাও না কোথাও, এবং তখন লিখিয়ে দেবো। এখন এখানে তোমরা যেটা লেখো যে পদ্ম পুরস্কার 2025, পদ্ম পুরস্কার 2025 যে লেখো যে মোট 139 জন এই পুরস্কার পেয়েছে, মোট 139 জন। তারপরে লিখে রাখো যে 7 জন পদ্ম বিভূষণ, 19 জন পদ্মভূষণ, লেখাটা হয়তো একটু অস্পষ্ট এসেছে, 19 জন হচ্ছে পদ্মভূষণ 19, আর 113 জন হচ্ছে পদ্মশ্রী, 113 জন হচ্ছে পদ্মশ্রী। এখানে আরো ডিটেল একটু বলেছে যে এদের মধ্যে 23 জন মহিলা এবং 10 জন প্রবাসী, 13 জন মরণোত্তর। এত দরকার নেই, তোমরা শুধু এখান থেকে লিখে রাখো মোট পদ্মপ্রাপক পুরস্কার বিজেতার সংখ্যা 139 জন। এর মধ্যে পদ্ম বিভূষণ হচ্ছে 7 জন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পদ্মভূষণ হচ্ছে 19 জন, আর পদ্মশ্রী হচ্ছে 113 জন।
পদ্মশ্রী হচ্ছে 113 জন। এর মধ্যে পদ্মশ্রী দেখো, পদ্মবিভূষণ বা পদ্মভূষণ আমাদের রাজ্য থেকে কেউ পায়নি। 19 আর 7 26, প্রথম 26টা ক্যাটাগরিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউই নেই। আমাদের রাজ্য থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 7 জন। আমাদের রাজ্য থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 7 জন। এটা তোমরা একটু নামগুলো লিখে রাখতে পারো। প্রথম হচ্ছে তোমরা জানো অরিজিৎ সিং পেয়েছে 1 নম্বরে। অরিজিৎ সিং পদ্মশ্রী আমাদের রাজ্য থেকে, অরিজিৎ সিং 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার গোকুল চন্দ্র দাস। গোকুল চন্দ্র দাস, লেখাটা যদি বুঝতে অসুবিধা আমি বলে দিচ্ছি মুখে, শ্রী গোকুল চন্দ্র দাস, ঠিক আছে। অরিজিৎ সিং তো বুঝতে পারছো, গায়ক সঙ্গীতের জন্য। গোকুল চন্দ্র দাস হচ্ছে শিল্পকলা, সম্ভবত তবলা, ঠিক আছে। 2 নম্বর বেশ, গোকুল চন্দ্র দাস। তারপরে হচ্ছে তোমার এইদিকে চলে এসো। গোকুল চন্দ্র দাসের পর হচ্ছে শ্রীমতী মমতা শঙ্কর। তোমরা নাম শুনেছো মমতা শঙ্কর, উনি সিনেমা এসব করেন, তোমরা জানো নিশ্চয়ই। মমতা শঙ্কর, এও শিল্পকলা বিভাগ হবে, ইনিও শিল্পকলা বিভাগ। এটা হচ্ছে 3 নম্বর, মমতা শঙ্কর। 4 নম্বর হচ্ছে নগেন্দ্রনাথ রায়, শ্রী নগেন্দ্রনাথ রায়, সাহিত্য বিভাগ, সাহিত্য শিক্ষা বিভাগ। মমতা শঙ্কর হচ্ছে শিল্পকলা বিভাগ, গোকুল চন্দ্র দাস হচ্ছে শিল্পকলা বিভাগ। তারপর চলে এসো শ্রী পবন গোয়েঙ্কা। 5 নম্বর আছে শ্রী পবন গোয়েঙ্কা, ইনি হচ্ছেন বাণিজ্য এবং শিল্প। হয়েছে পবন গোয়েঙ্কা। পিউ একটু বানানগুলো ঠিকঠাক লিখবি, তোর আগের খাতায় প্রচুর বানান বলছিল। আছিস তো পিউ? হ্যাঁ আছি। হ্যাঁ, বানানগুলো একটু দেখে ঠিক করে লিখবি। বেশ, হ্যাঁ বেশ। আচ্ছা 5 জন হলো না, তাহলে 8 জন হবে। পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী 8 জন হবে। 5, 6 হচ্ছে শ্রী সজ্জন ভজনাকা, এও বাণিজ্য এবং শিল্প। 7 হচ্ছে স্বামী প্রদীপ্তানন্দ, জানো প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ, মানে অনেক সময় আমরা টিভিতে দেখতে পাই। আর 8 নম্বর হচ্ছে শ্রী তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শিল্পকলা বিভাগ। এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বিশেষ করে অরিজিৎ সিং, মমতা শঙ্কর বা স্বামী কার্তিক মহারাজ, যে নামগুলো মোটামুটি দেখবে একটা আমরা খবরে পাই বিভিন্ন ইয়েতে, সেই নামগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। মানে একদম ফুটিয়ে আমি 8 জন বললাম যে 8 জনের নামই মনে রাখতে হবে, এতটা ইম্পর্টেন্ট নয়। ও সরি, এখন একজন রয়েছে, 9 জন। আমি 9 জন, যাই হোক আমি অতটা এটা মার্কিংটা করেছিলাম কিন্তু নামগুলো কতগুলো মনে রাখিনি। আর একজন হচ্ছে বিনায়ক লোহানি, সমাজ সেবার জন্য, ঠিক আছে। এইভাবে টোটাল 9 জন পদ্মশ্রী সম্মান পশ্চিমবঙ্গ থেকে 2025 সালে পেয়েছে। বেশ, তারপরে দেখো হচ্ছে এটা। বেশ, নেক্সট চলে আসি আমরা 7 নম্বরে। এই প্রাইজ এন্ড অ্যাওয়ার্ডস বিভাগে 7 নম্বর কোশ্চেন, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন। ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন মানে হচ্ছে যে পরিবেশগত ব্যাপারে, বুঝতে পারছো। ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে কেরলের টপার্ড সমুদ্র সৈকত, যেটা কোজিকোডে অবস্থিত, এবং চাহল সমুদ্র সৈকত। ডেনমার্কে এনজিও সংস্থা এই সার্টিফিকেটটা দিয়েছে, অর্থাৎ মানে এই দুটো সমুদ্র সৈকত, সি বিচ তোমরা জানো, এই দুটো সমুদ্র সৈকত আর কি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। অর্থাৎ পরিবেশগত দিক থেকে যে প্যারামিটার আছে, এখানে লেখা আছে 33টি প্যারামিটার, সেই প্যারামিটার গুলো
এরা পাস করেছে এবং পাস করার জন্য এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া হয়েছে। তাহলে কোশ্চেনটা কি হবে যে পরীক্ষা দেবে এরকম যে কেরালার বা দিতে পারে নিম্নলিখিত কোন সমুদ্র সৈকতটি ডেনমার্ক এনজিও সংস্থা কর্তৃক ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। অ্যান্সার হবে কোজিকোডের কাপাড সমুদ্র সৈকত আর চাহল সমুদ্র সৈকত। হয়েছে এটা? একটু কি বললে আর একবার বলে দে। কাপাড, তুই মোবাইলে গিয়ে এটা স্ক্রিনে একবার দেখতে পারিস বানানগুলো, কয়াকা পয়াকা ড কাপাড সমুদ্র সৈকত আর চাহল চয়াকা হল চাহল চাহল সমুদ্র সৈকত। ডেনমার্কের এনজিও সংস্থা ফাউন্ডেশন কর্তৃক ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন মানে পরিবেশগত দিক থেকে যে এই সমুদ্র সৈকত দুটি মানে কি বলবো পরিবেশ দূষণের হাত থেকে মুক্ত বা পরিবেশ দূষণ মুক্ত দুটি সমুদ্র সৈকত, যে দুটি ডেনমার্কের এনজিও সংস্থা ফাউন্ডেশন ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। এটা কি তোমাদের আমি যেটা স্ক্রিন শেয়ার করছি দেখা যাচ্ছে তো না যাচ্ছে না? দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, সামনে দেখা যাচ্ছে। এখানে তো আর ভিডিওটা ইম্পর্টেন্ট নয়, তোমরা এমনি শুধুমাত্র ওই ডিসপ্লেটা একবার দেখো, মানে লেখার সময় বা হাতে ধরে রাখো তাহলে দুটোই সুবিধা হবে, লেখার পাশাপাশি ওটা দেখতেও পারবে। হুম, ঠিক আছে, দেখা বুঝে দুটোই যাচ্ছে। বেশ। নেক্সট 8 নাম্বার কোশ্চেন, কেমব্রিজ ইমপ্যাক্ট প্রাইজ, কেমব্রিজ ইমপ্যাক্ট প্রাইজ 2025 লেখো। কেমব্রিজ ইমপ্যাক্ট প্রাইজ 2025 কে পেলেন? ভারতের বিশিষ্ট মহিলা পদার্থবিদ অধ্যাপিকা উর্বশী সিনহা, অধ্যাপক উর্বশী সিনহা। কেমব্রিজ ইমপ্যাক্ট প্রাইজ 2025 কে পেলেন? পদার্থবিদ্যার অধ্যাপিকা উর্বশী সিনহা। কেন পেলেন অত লেখার দরকার নাই, এখানে দেওয়া আছে, একবার শুনে রাখো, পরীক্ষার সময় শুনে রাখলে অনেক কাজে দেয়। পদার্থবিদ্যায় কোয়ান্টাম যোগাযোগ, কম্পিউটিং এবং অপটিক্সের যুগান্তকারী অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হলো। কিন্তু পুরস্কারটার নাম কি? কেমব্রিজ ইমপ্যাক্ট প্রাইজ। আর কে পেলেন? উর্বশী সিনহা, পদার্থবিদ্যার অধ্যাপক, ফিজিক্সের প্রফেসর উর্বশী সিনহা। বেশ, এতদূর পর্যন্ত আমাদের যেটা গেল সেটা ছিল জানুয়ারি মাসের প্রাইজ এন্ড অ্যাওয়ার্ডস। এরপর যেটা হবে 2 নম্বর বিভাগ, বি আমরা নাম দিতে পারি বা বড় 2 নাম্বার বড় করে, সেটা হচ্ছে তোমার গেমস এন্ড স্পোর্টস। ঠিক আছে, হেডিং দিয়ে দাও গেমস এন্ড স্পোর্টস। খুব একটা নেই, গেমস এন্ড স্পোর্টস থেকে কয়েকটা মাত্র আছে, বেশি নেই। ইম্পর্টেন্স এরপরে পাবো আমরা, এখানটা সেই রকম নেই। বেশ, যেমন প্রথম কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বিজয় হাজারে ট্রফি 2024-25 লেখো। 1 নম্বর বিজয় হাজারে ট্রফি 2024-25, বিজয় হাজারে ট্রফি 2024-25। কে পেল? কর্ণাটক দল বিদর্ভ দলকে, কর্ণাটক দল পেয়েছে বিদর্ভ দলকে পরাজিত করে। ঠিক আছে, কর্ণাটক দল বিদর্ভ দলকে পরাজিত করেছে কত রানে? 36 রানে। অত দরকার নেই, তোমরা লেখো যে চ্যাম্পিয়ন হলো কর্ণাটক আর রানার্স আপ হলো বিদর্ভ। চ্যাম্পিয়ন হলো কর্ণাটক আর রানার্স আপ হলো বিদর্ভ দল, এবং এটা পরপর 5 বার, পরপর 5 বারের জন্য তারা চ্যাম্পিয়ন হলো, পঞ্চম বারের জন্য চ্যাম্পিয়ন হলো। আর একটা দলের নাম কি বললে? কর্ণাটকের আর একটা, মানে কর্ণাটক দল, কর্ণাটক নয়, কর্ণাটক দল হচ্ছে চ্যাম্পিয়ন আর রানার্স আপ হচ্ছে বিদর্ভ দল, বিদর্ভ বয়সী দ ভৈরব। ঠিক আছে, কর্ণাটক হচ্ছে চ্যাম্পিয়ন, রানার্স আপ হলো বিদর্ভ। আর ওটা লিখে রাখতে পারো 5 বার হলো চ্যাম্পিয়ন এ নিয়ে। আর এটা লিখে রাখো যে সর্বাধিক রান সংগ্রহকারী, সর্বাধিক রান সংগ্রহ কে করেছিল? করুণ নায়ার, 779 রান। সর্বাধিক রান সংগ্রহকারী করুণ নায়ার, 779 রান। আর সর্বাধিক উইকেট সংগ্রহকারী ছিল অর্শদীপ সিং, অর্শদীপ সিং, অতালবে শয়রেব দয়বে দীর্ঘি অর্শদীপ সিং। আর প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছে করুণ নায়ার।
প্লেয়ার অফ দ্য সিরিজ করুন নায়ার হয়েছে। বেশ, এই দেখো সুরজিৎ তোমাদের কোশ্চেন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? পড়েছো তো সুরজিৎ? ফুটবল। এটা হ্যাঁ, দিয়েছিল কালকে কালকেই তো, কালকে পরীক্ষা দিয়েছিল এটা, যে সন্তোষ কালকে ট্রফি কোন পরীক্ষা। খেলার সঙ্গে যুক্ত। খুবই মানে একদম উপর লেভেলে, সারফেস লেভেলে কোশ্চেন। মানে সন্তোষ ট্রফি কে পেলো বা কোন দল চ্যাম্পিয়ন হলো সব না দিয়ে, যে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। যাই হোক, এটা স্ট্যাটিক জিকের মধ্যে আমরা পেয়ে যাই, বিভিন্ন টপিক বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত। ওইগুলো ভালো করে করো। আমি তোমাদের এই এই যে এই বিকাল দিকে হোক কিংবা রাত্রের দিকে হোক, রাত্রের দিকে টাইমটা একটু মানে কি বলতো তাড়াতাড়ি একটু আমি শুয়ে পড়ি বলে এখন, মানে বিকাল দিকটা দুপুর দিকটা হলে বেশি ভালো হয়। এই দিকটা একটা করে ক্লাস তোমরা মোটামুটি সপ্তাহে দুটো তিনটে করে করো, কারণ সে জিকে কারেন্ট অ্যাফেয়ার সব মিলিয়ে মানে কি বলবো তৈরি হওয়ার জন্য। ঠিক আছে, বেশ। এরপর তাহলে এটা লেখো যে সন্তোষ ট্রফি, লেখো চ্যাম্পিয়ন হলো বাংলা, আর রানার্স আপ হচ্ছে কেরাল বা কেরালা। এবং খুব ইন্টারেস্টিং, 33 বার বাংলা এই নিয়ে 33 বার জিতলো। চ্যাম্পিয়ন হলো বাংলা আর রানার্স আপ হচ্ছে কেরালা বা কেরল। এবং একটাই গোলটা করেছেন রবি হাঁসদা। বীরভূমের বাসিন্দা। এই বীরভূম না, বর্ধমান। বর্ধমান না? সুরজিতের সুরজিতের ওই ধারেই তো বাড়ি। রোজি চেনো? হুম, আমাদের মঙ্গলকোট তাহলে থানায়। হ্যাঁ তোমার, স্যার। তাহলে কালকে কোশ্চেনটা তোমার জন্যই ছিল। রবি হাসদা কিন্তু এর ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ বলো বা সব বলো, রবি হাসদা প্লেয়ার অফ দ্য সিরিজ, প্লেয়ার অফ দ্য চ্যাম্পিয়ন সবই রবি হাসদা। দেখো না তুমি, সর্বাধিক গোলদাতা রবি হাসদা, শ্রেষ্ঠ খেলোয়াড় রবি হাসদা, তুলসী দাস বলরাম প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ রবি হাসদা, পিটার থঙ্গরাজ প্লেয়ার অফ দ্য চ্যাম্পিয়ন রবি হাসদা, সবই রবি হাসদা। মানে এটা কিছু লেখার দরকার নাই, শুধুমাত্র লিখে রাখো রবি হাসদা, খালি সব পরীক্ষার সময় মনে পড়ে যাবে। হয়েছে হ্যাঁ, এটা? ঠিক আছে, হয়ে গেছে। কারণ না হলে বলবে। দেখো ফিফা র্যাঙ্কিং এটা দিয়েছে, ফিফা র্যাঙ্কিংটা এখন লেখার দরকার নাই। ফিফা র্যাঙ্কিং আমি লেটেস্ট যেটা সেটা তোমাদেরকে বলে দেবো, এখন আমি লেখাচ্ছি না এটা। সেপ্টেম্বর মাস পর্যন্ত আছে তো কারেন্ট অ্যাফেয়ার্সে, লেটেস্টটা বলে দেবো। বেশ, এই লেখাগুলো অনেকটা ঝাপ চাইছে, আমি বলে দিই তোমরা লিখে নাও লাস্টে কয়েকটা ছবি। বেশ, খো খো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এটা আমরা আগের দিন পড়েছিলাম যে খো খো ওয়ার্ল্ড কাপ তোমাদের মানে লাস্ট কোথায় হবে এরকম একটা কোশ্চেন লিখিয়েছিলাম, দেখবে আগের বছর বলতে মানে এর আগে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা লিখিয়েছিলাম সেখানে, যে খো খো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। এটা লেখো খো খো ওয়ার্ল্ড কাপ, এটা কোথায়? ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে, নতুন দিল্লি ইন্দিরা গান্ধী। কারণ এটা প্রথমবারের জন্য খো খো ওয়ার্ল্ড কাপ হলো। এটা তোমাদের আগেরবারই আমি মানে কোশ্চেন লিখেছিলাম, মনে পড়বে দেখো, যে প্রথম খো খো ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হুম হুম। হবে। এটা অনুষ্ঠিত হলো নতুন দিল্লি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে, এবং চ্যাম্পিয়ন কে হয়েছে ভারত, রানার্স আপ কে হয়েছে নেপাল। দুটো ক্ষেত্রেই মানে মহিলাদের দল বা পুরুষ দল দুটো ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং রানার্স আপ হচ্ছে নেপাল। এবং এইটা খুব ইম্পর্টেন্ট, এবারে কোশ্চেন পরীক্ষায় দিতে পারে যে প্রথম খো খো ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হলো আমাদের ভারতবর্ষে, এবং এক্স্যাক্টলি হচ্ছে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। তাহলে এইটা তথ্যটা লিখে রাখো, যে খো খো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আয়োজক দেশ ভারত, নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ হচ্ছে নেপাল। এবং দুটো ক্ষেত্রেই, পুরুষ বা মহিলা দুটো ক্ষেত্রেই। বেশ, এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 নম্বর হলো, এটা 5 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এবারে দেবে তোমাদের পরীক্ষায়, দেখবে 3 স্টার মেরে রাখলাম আমি। যে আগের বছরে যেটা এসেছিল, আমরা গুকেশ ডি পড়ার সময় একটু আগেই বলছিলাম যে জাতীয় ক্রীড়া পুরস্কারে সেই ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত কোথায় হয়েছিল আগের বছরে? দাবা দাবার। ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল? দাবা বলতে বলো বলো, কাকে হচ্ছে না বলে পরাজিত বলতে করলো, পারবো কোন না। দেশে খেলোয়াড়কে পরাজিত করেছিল গুকেশ দি? ওটা তো চীনের না? চীনে, চীন না ঠিক। কোথায় ছিল? আয়োজন হয়েছিল চীন। চীনে। তো গুকেশ দি চীনে হুম গিয়ে হুম, চীন। চীনের লোকই পরাজিত করে এলো। না চীন না সিঙ্গাপুর, কোথায় হয়েছিল বলো তো? আয়োজনটা ভুলে গেলাম, সিঙ্গাপুর না?
আয়োজকটা ঠিক মনে পড়ছে না। বেশ, যাই হোক, তো গুকেশজি যেটা জয় মানে কি বলবো বিজেতা হলো সেই ওয়ার্ল্ড কাপ দাবা প্রতিযোগিতা, ফাইড ওয়ার্ল্ড কাপ দাবা প্রতিযোগিতা 2025 এ বছরে অনুষ্ঠিত হবে, এটা কিন্তু ভারতে। আগের বছরে চায়না কিংবা সিঙ্গাপুর, আমার মনে পড়ছে না, সম্ভবত চায়নাতেই। তো যে মানে রানার্স আপ হয়েছিল, অর্থাৎ গুকেশজি যাকে পরাজিত করেছিল তার চায়না বাড়ি, এটা মনে আছে। তো এবছরে তোমার 2025 সালে হ্যাঁ সেই ফাইড ওয়ার্ল্ড কাপ দাবা প্রতিযোগিতা হবে ভারতে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেলাধুলো থেকে এই কোশ্চেনটা কিন্তু জানুয়ারি মাস থেকে আসার মতো একটা কোশ্চেন। তাহলে লিখে রাখো ফাইল্ড FIDE ওয়ার্ল্ড কাপ দাবা প্রতিযোগিতা 2025 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, বা ভারতে অনুষ্ঠিত হতে চলেছে বলে একদম লিখে রাখো। বেশ, খেলাধুলো থেকে আর বেশি কিছু ছিল না, এই কয়েকটাই কোশ্চেন ছিল। এরপর আমরা 3 নম্বর টপিক, যেটা 3 নম্বর টপিক আমি তোমাদের বলেছিলাম যে বিভিন্ন দিবসগুলো করাবো। দিবস DIWAS, যেগুলো অবজারভেশন আমরা করি, বিভিন্ন দিবস। এবং এখানে তোমাদের আগের বছর যেটা লিখেছি সেটাই কাজে দেবে। বলছি ওই বলো। ফাইড ফাইড FIDE ওয়ার্ল্ড দাবা প্রতিযোগিতা ওটা 2000, ওটা 25 তো, 25 2000 হ্যাঁ। না 26? না না 25, এই তো 31 অক্টোবর থেকে 27 নভেম্বর হবে, লাস্ট চলে আসছে সামনেই, এই মাসেই শেষের দিকে হবে 2025। আর আগের বছরে যেটা গুকেশজি পেল ওটা 2024 ছিল, বুঝতে পেরেছো সুজিত? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 2025। বেশ, এরপর দিবসগুলো করতে হবে। তা দিবসগুলো কোথায় হবে কিছু বলছে? বলো সুমন। না কোথায় মানে অনুষ্ঠিত কোথায় হবে কিছু দেখা লেখা আছে ওটা? না, এক্স্যাক্টলি জায়গাটা দেওয়া নেই, কিন্তু ভারতে অনুষ্ঠিত হবে এটা বলেছে, ভারতে। ওই নতুন দিল্লিতেই হবে, আবার কোথায় হবে। আচ্ছা বেশ। বেশ, যাই হোক, এরপর তোমার দিবসগুলো দেখো। মানে কি বলতো, ইন্টারন্যাশনাল যে খেলাগুলো হয় সাধারণত সেগুলো দেশের রাজধানী অঞ্চলেই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাই বলে সবসময় হয় সেটা আমি বলবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ সবাই আমরা দেখে থাকি, দেখবে যেগুলো ইন্টারন্যাশনাল কোনো স্পোর্টস বা ইন্টারন্যাশনাল কোনো ইভেন্ট, সেটা রাজধানী অঞ্চলে করতে হয়, কারণ রাজধানী অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ধরো সব থেকে বেস্ট থাকে। বেশ, এরপর হচ্ছে যে হুম। দিবসগুলো, এই যে দিবসগুলো আগে লেখা ছিল সেইগুলোই হবে একই, শুধু চেঞ্জ হবে কিছু কিছু দিবসের আমাকে কি করতে হবে, থিম গুলো লিখতে হবে, ঠিক আছে? বেশ, আমি পরপর লিখেছি, তোমরা লিখে রাখো। প্রথমে হচ্ছে 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেল ডে, তোমরা জানো এটা নতুন করে আলাদা করে বলার কিছু নাই, লুইস ব্রেলের জন্মদিন উপলক্ষে পালন করা হয় ওয়ার্ল্ড ব্রেল ডে। এইটুকুই লিখে রাখো যে 4 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেল ডে। নেক্সট লেখো 2 নাম্বার 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান, অর্থাৎ বিভিন্ন যুদ্ধে যাদের যেসব বাচ্চা মা বাবা মারা যায় এবং যারা অনাথ হয় অর্থাৎ অরফান, তাদের জন্য একটা বিশেষ দিবস 6 জানুয়ারি, এবং এটা ইউনাইটেড নেশনস, বুঝতেই পারছো, ইউনাইটেড নেশনস কর্তৃক সারা বিশ্ব জুড়ে পালিত হয়। ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান 6 জানুয়ারি। এই 6 জানুয়ারি আমাদের কিন্তু নানুর হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস। নানুর হাই স্কুলে যারা পড়েছে তাদের মনে থাকবে এটা ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান। এই দেখো একটু আগে যেটা আমি উপরে ওটা বলছিলাম, 4 জানুয়ারি না 8 জানুয়ারি? ওটা 4 বাংলায় লেখা আছে, অ্যাচিভাসে বাংলায় লেখা আছে, এটা 4 জানুয়ারি। বুঝতে পেরেছিস জয়? হ্যাঁ বুঝতে পেরেছি। বেশ, নেক্সট 6 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ অরফান ডে, এটা দেখো 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ অরফান, এটা ইউনাইটেড নেশনস কর্তৃক পালিত হয়। নেক্সট যেটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব 3 নম্বরে যেটা লিখেছি যে 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, এবং এই বছরের থিমটা লিখে রাখো, আগের বছরের মতো থিমটা অনেকটা কাছাকাছি আছে, দেখবে ডিয়াসপোরাস কন্ট্রিবিউশন টু এ বিকশিত ভারত, ডিয়াসপোরাস কন্ট্রিবিউশন টু এ বিকশিত ভারত। এটা কিন্তু ইম্পর্টেন্ট, থিমটা মনে রাখতে হবে। DIAS EORA ডিয়াসপোরাস কন্ট্রিবিউশন CONTRIBUTION কন্ট্রিবিউশন টু এ বিকশিত ভারত। আমি এটা গ্রুপে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে, তবুও একবার লিখে রাখো, কারণ আবার লিখবে সময় নষ্ট হবে, এখানে একবার লেখা হয়ে গেলে সেটা ঝরঝর করে পড়ে নিতে সুবিধা হবে। বেশ, 4 নম্বর দেখো, 4 নম্বর যেটা আছে যে
10ই জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে। 10ই জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। আর একটা দেখবে আমাদের হিন্দি দিবস সম্ভবত আগস্ট মাসে 15 তারিখ বা কিছু একটা হিন্দি দিবস আমাদের পালন করা হয়, জাতীয় হিন্দি দিবস। এটা কিন্তু ওয়ার্ল্ড হিন্দি ডে, ঠিক আছে? এর থিমটাও লিখে রাখো। 14th 14 ফেব্রুয়ারি, আগস্ট, তাই তো? সেপ্টেম্বর। সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর, ঠিক ঠিক, আগস্ট না, সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বর হচ্ছে জাতীয় হিন্দি দিবস, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে 10th জানুয়ারি। এখানে এটাও থিমটা লিখে রাখো, এ গ্লোবাল ভয়েস ফর ইউনিটি অ্যান্ড কালচার প্রাইড। এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচার প্রাইড। চারটে হলো দিবস রিলেটেড, এটা হয়েছে। A global voice of unity and cultural pride. ঠিক আছে। নেক্সট লেখো, এটা তোমরা সকলেই জানো, 12ই জানুয়ারি, 5 নম্বর কোশ্চেন, 12ই জানুয়ারি কি পালন করা হয়? ন্যাশনাল ইউথ ডে। 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে। এটা হচ্ছে যে জানো স্বামী বিবেকানন্দের জন্মদিনকে পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে। এটা ওয়ার্ল্ড ইউথ ডে কত তারিখে হবে বলো তো? এটা হচ্ছে 12ই আগস্ট। 12ই আগস্ট ওয়ার্ল্ড ইউথ ডে। 12ই আগস্ট। ন্যাশনাল ইউথ ডে হচ্ছে 12ই জানুয়ারি, আর 12ই আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড ইউথ ডে, ঠিক আছে? 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, এইটুকু লিখে রাখলেই হবে। নেক্সট চলো পরে 6 নম্বর, 15ই জানুয়ারি জানো এটা তোমরা, যে ইন্ডিয়ান আর্মি ডে। 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে পালিত হয়। এবছর 77তম বর্ষ, যাই অত ইম্পর্টেন্ট নয়। 15ই জানুয়ারি হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে। থিমটা পারলে একটু লিখে রাখো, স্মার্ট ভারত সক্ষম সেনা। স্মার্ট ভারত সক্ষম সেনা। অতটা ইম্পর্টেন্ট নয়, লিখতে তো লেখো, না লিখলে হবে। 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে, এইটা শুধু ইম্পর্টেন্ট, যে ইন্ডিয়ান আর্মি ডে কত তারিখে পালন করা হয়। বেশ, নেক্সট চলে এসো 23শে জানুয়ারি। একটু আগে আমরা যেমন একজন আমাদের ভারতের অন্যতম মনীষী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পালন করলাম 12ই জানুয়ারি কি, যে ইউথ ডে, ঠিক একই রকম ভাবে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে যে দিনটা পালন হয় দুটো, একটা হচ্ছে পরাক্রম দিবস বা দেশপ্রেম দিবসও বলা হয়। পরাক্রম দিবস বা দেশপ্রেম দিবস। আচ্ছা, 128। বেশ, এবারে 128তম জন্মবার্ষিকী গেল। নেক্সট দেখো 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বর্তমান সময়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেমিনিজমের যুগ, ফেমিনাইজেশন, এইসব বিভিন্ন শুনতে পাবে এগুলো। এখন আমরা জানি যে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8 মার্চ। 8ই মার্চ। এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল উমেন ডে। আর ন্যাশনাল গার্ল চাইল্ড ডে যেটা পালন করা হয় সেটা হচ্ছে 24শে জানুয়ারি। এটা জাতীয়, বুঝতেই পারছো। আর 8ই মার্চ ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল, যেটা ইন্টারন্যাশনাল এবং গার্লস চাইল্ড ডে না। 8ই মার্চ যেটা হয় সেটা হচ্ছে যে নারী দিবস, অর্থাৎ কাছাকাছি বলে আমি তোমাদের জিনিসটা বললাম। ন্যাশনাল গার্লস চাইল্ড ডে 24শে জানুয়ারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি করতে হবে এখানে দেখো, এম্পাওয়ারিং দ্য ফিউচার অফ ইন্ডিয়া। অর্থাৎ দেখো বর্তমান সময়ে দেখবে উমেনদের জন্য রিজার্ভেশন, সবকিছুই মোটামুটি মানে যাতে তারা যে ইকুয়ালিটির কথা আমাদের সংবিধানে যেটা বলা হচ্ছে, সেই ইকুয়ালিটির জায়গাতে তারা যাতে আসতে পারে, সেই জন্যই কথাটা বলা হচ্ছে যে মানে এম্পাওয়ারিং দ্য ফিউচার অফ ইন্ডিয়া। এবং ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, অর্থাৎ যারা গার্ল চাইল্ড রয়েছে, এখনো দেখবে বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলোতে বাল্য বিবাহ এই ব্যাপারগুলো এখনো রয়েছে। আমি হয়তো একটু ইয়ে করে বললাম ফেমিনিজম, সত্যি তাই, এখনো পর্যন্ত সেই জায়গা আমাদের এখনো বেশ উন্নত হতে পারেনি। তো এগুলো একটা মানে সেই দিক থেকে আর কি, এই দিবসগুলো যদি পালন করা হয় তাহলে মানুষের মধ্যে একটা সচেতনতা আসে, বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলোতে, যেখানে দেখবে মানে একটা মেয়েদের
হ্যাঁ একটা কি বলতো হয়তো 18 বছর বয়স পর্যন্ত হতে দিচ্ছে না, বাবা মাই হয়তো মানে বিয়ে দিয়ে দেওয়ার একটা যে প্রবণতা, সেই জিনিসগুলোকে দূর করার জন্য এই যে বিভিন্ন দিবসগুলো আছে, এই দিবসগুলো যদি পালন করা হয়, তাদের মধ্যে সচেতনতা আনা হয়, ধরো যেমন এই কন্যাশ্রী দিবস বা এইগুলো এমনিতেই দেখবে বিভিন্ন স্কুলে এগুলো পালন করতে হয়। ঠিক এই কারণেই দিন দিবসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য, বিশেষ করে তোমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। বেশ, এরপরেটাও ইম্পর্টেন্ট, 24শে জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন এর থিমটা একটু খেয়াল রাখো। দেখো আমরা সব কিছুতেই এখন এআই এর কথা চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এন্ড এডুকেশন প্রিজার্ভিং হিউম্যান এজেন্সি ইন আ ওয়ার্ল্ড অফ অটোমেশন। সামনে কিছু কয়েকটা ওয়ার্ড লিখে রাখো, তাহলে হবে, পুরোটা মনে রাখতে যদি না পারো। 24শে জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, 24শে জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। থিমটা কি আছে? এআই এন্ড এডুকেশন। বোঝা যাচ্ছে সময় লেখাটা? হ্যাঁ বুঝতে পারছি। বেশ, বোঝা না গেলে আমি নিচে ছোট করে লিখে দিচ্ছি, এআই এন্ড এডুকেশন দিয়ে প্রিজার্ভিং, পুরোটা না লিখলে হবে, প্রিজার্ভিং বাস এইটুকু লিখে রাখো তাহলে হবে, কারণ তোমরা মোটামুটি পরীক্ষায় এইটুকু দেখলেই বুঝতে পারবে যেটাই। বেশ, পরে চলে যাচ্ছি, AI and education preserving human agency in a world of automation। বেশ, নেক্সট দেখো, তারপরে 15ই জানুয়ারি। দেখো একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে পরপর আমি এক একটা মাস ধরে করব, তোমরা যদি অ্যাচিভার্স বইটা দেখো তাহলে এইগুলো কিন্তু আবার ফেব্রুয়ারি মাসে আছে অ্যাচিভার্স বইতে, কিন্তু যেহেতু আমি এক একটা মাস ধরে ধরে পরপর করিয়ে দিচ্ছি, এবং পরপর মানে টপিক ওয়াইজ। দেখো প্রথম টপিকে আমরা করলাম যে প্রাইজ এন্ড অ্যাওয়ার্ডস, দ্বিতীয় টপিকে আমরা করলাম গেমস এন্ড স্পোর্টস, তৃতীয় টপিকে আমরা করছি দিবসগুলো। এরকম আমি 10টা টপিক তোমাদের আমি মানে সিরিয়ালি ওইটা লেখাটা পাঠিয়ে দেবো যে পরপর, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, এক একটা মাস ধরে এইভাবে মুখস্থ করতে সুবিধা হবে। এবং আমি টেস্টও নেবো এইভাবে, তোমাদের অনলাইনে মানে গুগল মিটই টেস্টগুলো নেবো, তাহলে আরো ভালো হবে। মানে এখানে তো তোমাদের ধরো মক টেস্টের পর সময় পাওয়া যায় না সেইভাবে। বেশ, ন্যাশনাল ট্যুরিজম ডে 25শে জানুয়ারি। জানুয়ারি মাসে দিবস একটু বেশি হবে সংখ্যাটা, সব মাসে সমান হবে না, কিছু কিছু মাসে একটু বেশি হবে। তো 25শে জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে, থিম হচ্ছে ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। এইগুলো তোমাদের এই যে টপিকটা আমরা করছি, এটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, তোমাদের স্ট্যাটিক জিকেটাও কভার করে যাবে। ফলে এটা ভালো করে একটু পড়লে তোমরা স্ট্যাটিক জিকেতে যে দিবসের যে পোরশনটা, সেটাও তোমাদের এখান থেকে হয়ে যাবে। তার জন্য আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বাদ দিয়েও কিছু কিছু মানে যেগুলো থিমগুলো লেখাচ্ছি সেগুলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়া তোমার যে দিবসগুলো পড়াচ্ছি ধরো সেগুলো মানে স্ট্যাটিক জিকে পার্টেও কিন্তু রয়েছে। বেশ, 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, থিম পড়ার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখলে হবে, ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারি। তারপর হচ্ছে তোমার 26শে জানুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, এগুলো স্ট্যাটিক জিকের জন্য ইম্পর্টেন্ট বলে তোমরা একটু লিখে রাখো। ইন্টারন্যাশনাল কাস্টম ডে হচ্ছে 26শে জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টম ডে, আর 25শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ভোটার ডে। হয়েছে এতটা? কাস্টম, ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, তোমরা জানো কাস্টম থেকে শুল্ক বা কাস্টমস আধিকারিকরা বিশ্বব্যাপী জিনিসপত্র বিনিময়ে দেশে যে কর্তব্য পালন করে থাকে তাকে স্বীকৃতি প্রদান করতে এই দিবস পালন করা হয়। বেশ, 26শে জানুয়ারি আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এটা তো আলাদাভাবে আর কিছু বলছি না। বিশেষ করে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের যে বিশেষ অতিথি সেটিকে এখানে দিয়েছে, দেয়নি ওটা। বেশ, ওটা আমি করিয়ে দেবো, থাকবে ওটা, মানে স্টেটের যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আছে, আদার্স যেটা বলে আমি তোমাদের একটা সেকশন করেছি, সেই আদার্সে লিখিয়ে দেবো। এখানে আরেকটা লিখে রাখো 26শে জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রোসি ডে। এই রোগ রিলেটেড বিভিন্ন ইয়েতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুব দেয়, আমি দেখেছি। ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, এটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো রোগ রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যেগুলো আমরা দিবসগুলো, আমরা যেগুলো মানে দিবসগুলোকে যদি এইভাবে ভাগ করো যে কিছু মানে কি বলবো উদযাপন টাইপের, যেমন ধরো আমরা ওই যুব দিবস, টিচার্স ডে, এগুলো উদযাপন। আবার কিছু রয়েছে যেগুলোকে সবই উদযাপন, মানে সেগুলো একটু অনুষ্ঠান করে বা ইয়ে করে উদযাপন করা হচ্ছে। আর এইগুলো হচ্ছে যে রোগ কিছু, যেমন ধরো ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, ক্যান্সার ডে,
তারপর তোমার যেগুলো আছে তোমার দেখবে বিভিন্ন ধরনের সেই দিবসগুলো মানে রোগ রিলেটেড, স্বাস্থ্য দিবস তো আছেই, ধরো 7th এপ্রিল যেটা আছে, তো সেই রকম আর কি। এইগুলো তোমরা যদি মনে না রাখতে পারো, আমি বললাম, তাহলে তোমরা এইগুলো একটা আলাদাভাবে করে রাখতে পারো, যে কি কি পর পর তাহলে মনে থাকবে। বেশ, 26শে জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড লেপ্রসি ডে। এর থিমটা একটু লিখে রাখো, ইউনাইট অ্যাক্ট অ্যান্ড এলিমিনেট। ইউনাইট অ্যাক্ট এলিমিনেট। আর 14 নম্বর যেটা আছে 30শে জানুয়ারি, এটা তোমরা জানো মার্টার ডে পালন করা হয়, গান্ধীজি যেটা মৃত্যুবার্ষিকী দিবস শ্রদ্ধা জানাতে জাতির জনক লেখা আছে, বেশ মার্টার ডে বলা হয়। হয়েছে এতটা? ঠিক আছে। বেশ, আমরা দিবসটা কমপ্লিট হলো। এবার 4 নম্বর আমরা যেটা করব, 4 নম্বর হচ্ছে দেশের বিভিন্ন নিয়োগ, অ্যাপয়েন্টমেন্টস। 4 নম্বরে যেটা করব, দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্টস গুলো। 4 নম্বর টপিক হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস, মানে বিভিন্ন পরীক্ষাতে যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আসে তার গুরুত্ব বিবেচনা করে আমি পরপর রেখেছি। যেমন 1 নম্বরে তোমার প্রাইজ অ্যান্ড অ্যাওয়ার্ডস থেকে কিছু না কিছু দেয়, গেমস অ্যান্ড স্পোর্টস থেকে দেয়, দিবস গুলো দেয়, তারপরে অ্যাপয়েন্টমেন্টস। তাহলে আমরা 4 নম্বরে করছি অ্যাপয়েন্টমেন্টস। তোমরা এটা করে রাখো যে নিয়োগ বা নিযুক্ত ব্যক্তি যেগুলো হচ্ছে নিয়োগগুলো, অ্যাপয়েন্টমেন্টস। ঠিক আছে, তো প্রথমেই যেটা আমরা পাবো, বেশি আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো দিয়েছি। 1 নম্বর চলে এসো, যে ইউআইডিএআই, যেটা জানো আধার কার্ডের জন্য আমাদের খুবই পপুলার। ইউআইডিএআই এর সিইও, নতুন সিইও হলেন, এইটুকুই লিখে রাখো, ইউআইডিএআই এর সিইও হলেন ভুবনেশ কুমার। ইউআইডিএআই এর নতুন সিইও হলেন ভুবনেশ কুমার, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার। 2 নম্বর লেখো, এফসিআই, তোমরা জানো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এফসিআই ফুল ফর্ম জানো, ইকোনমিক্সে পড়েছো হয়তো। এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর এমডি, ম্যানেজিং ডিরেক্টর, এমডি, কি নাম তার? আশুতোষ অগ্নিহোত্রী। আশুতোষ অগ্নিহোত্রী এফসিআই এর এমডি। নেক্সট লেখো, বিসিসিআই এর সেক্রেটারি। তোমরা জানো যে জয় সাহ ছিল এতদিন বিসিসিআই, অমিত শাহের পুত্র জয় সাহ ছিলেন এতদিন, এবং তাকে স্থলাভিষিক্ত করে নতুন যে বিসিসিআই সেক্রেটারি হলেন তার নাম হচ্ছে দেবজিৎ সাইকিয়া। বিসিসিআই এর নতুন সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। বিসিসিআই এর নতুন সেক্রেটারি হলেন দেবজিৎ সাইকিয়া। হয়েছে? হ্যাঁ। বেশ, 3 নম্বর হলো। নেক্সট 4 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বরটা, ইসরো এর চেয়ারম্যান। ইসরো। ইসরো এর নতুন চেয়ারম্যান হলেন ভি নারায়ণন। ভি নারায়ণন 11তম চেয়ারম্যান। ভি নারায়ণন হলেন 11তম চেয়ারম্যান। তোমরা জানো এর আগে এস সোমনাথ ছিল, শ্রীধরন পানিক্কর সোমনাথ বা এস সোমনাথ। সেই এস সোমনাথের স্থলাভিষিক্ত হলো ভি নারায়ণন এবং 11তম। এই ভি নারায়ণ নামটা মনে রাখলে হবে যে ইসরোর নতুন চেয়ারম্যান কে হলেন, ভি নারায়ণন। হয়েছে? পরের কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ। বেশ, এরপর দেখো সিআরপিএফ। তোমরা জানো সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, গ্যাস কত? এর ডিজি, ডিরেক্টর জেনারেল হলেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। সিআরপিএফ এর ডিজি হলেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। 5 নম্বরে নিয়োগ থেকে 5 নম্বরে কোশ্চেন, সিআরপিএফ এর নতুন ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, যদি লেখাটা ঝাপসা এসেছে বুঝতে না পারো, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং।
জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বরে, এগুলো আন্তর্জাতিক যেগুলো ইম্পর্টেন্ট। 6 নম্বরে লেখো ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপতি কে হলেন? ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপতি, ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপতি হলেন নিকোলাস মাদুরো মোরোস। নিকোলাস মাদুরো মোরোস। ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপতি হলেন নিকোলাস মাদুরো মোরোস। মনোজিৎ লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। বেশ, নিকোলাস মাদুরো মোরোস ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপতি। বেশ, আমরা জানি সবাই ডোনাল্ড ট্রাম্প এখন পাকিস্তানের আমেরিকার রাষ্ট্রপতি আছে। তো আমেরিকার রাষ্ট্রপতি মানে এটা যেহেতু জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক সেই সময় রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং পাশাপাশি আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট তো আছে, এবং এটা অনেক সময় দিতে পারে যে ডোনাল্ড ট্রাম্প কততম। ডোনাল্ড ট্রাম্প কততম, তুমি এটা লিখে রাখতে পারো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলো 67তম প্রেসিডেন্ট, 47তম প্রেসিডেন্ট। এটা অনেক সময় পরীক্ষায় কততম প্রেসিডেন্ট দিতেই পারে। তো ডোনাল্ড ট্রাম্প এখন খুব মানে কি বলবো, নোবেল প্রাইজ ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একজন বিতর্কিত মানে দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, তোমরা ফেসবুক ইয়েতে দেখে থাকবে। তো সেই কারণে এটা দিয়ে দিতে পারে পরীক্ষাতে যে কততম প্রেসিডেন্ট ছিলেন, 47তম প্রেসিডেন্ট। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে, ডোনাল্ড ট্রাম্প যখন নিযুক্ত হয়েছিল ভাইস প্রেসিডেন্টও নিযুক্ত একই সময় হয়েছিল, তার নাম হচ্ছে জেমস ডেভিড ভ্যান্স। জেমস ডেভিড ভ্যান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হলেন জেমস ডেভিস ভ্যান্স, আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন 47তম প্রেসিডেন্ট। এই দুটো একটু লিখে রাখো, তাহলে এই টপিকটা হয়ে যাবে। হয়েছে এটা? এটা কি ভাইস প্রেসিডেন্ট কি বললাম যে ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে জেমস ডেভিড ভ্যান্স। জেমস ডেভিড ভ্যান্স। বেশ, এরপরে যেটা টপিক হচ্ছে 5 নম্বরে, যেটা টপিক 4 নম্বরে নিয়োগ ছিল, 5 নম্বরে যে টপিকটা আমি রেখেছি সেটা হলো তোমার বিভিন্ন যে সম্মেলনগুলো আছে, অর্থাৎ সামিট, কনফারেন্স, ফেস্টিভ্যাল, এইটা হচ্ছে 5 নম্বরের টপিক। 4 নম্বর টপিকে আমরা পেলাম যে অ্যাপয়েন্টমেন্টস, 5 নম্বর হচ্ছে বিভিন্ন বৈঠক, বিভিন্ন সম্মেলন, উৎসব। এগুলো তোমরা প্রায় দেখে থাকো, দেয় যে সম্মেলন, বৈঠক, উৎসব। এটা হচ্ছে 5 নম্বর টপিক। ঠিক আছে, তো 5 নম্বর টপিকে প্রথম লিখে রাখো ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো, এটা একটা মেলার মতো। দেখো যেটা লেখা যাচ্ছে যে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো মেলা কোথায় হয়েছে? নতুন দিল্লির ভারত মণ্ডপম ও যশোভূমি এবং গ্রেটার নয়ডা ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্ট, এই 3টি স্থানে এটা আয়োজিত হয়েছে। অর্থাৎ ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 কোথায় কোথায় হয়েছে? 3টে জায়গাতে। একটা হচ্ছে দিল্লির, নতুন দিল্লির ভারত মণ্ডপম, 2 নম্বর হচ্ছে যশোভূমি, আর 3 নম্বর হচ্ছে গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্ট। জায়গাটা দেবে, প্লেসটা, যে কোথায় জায়গায় হয়েছে বা নিম্নলিখিত কোন জায়গায় হয়নি। 4টে প্লেস দিয়ে দেবে যে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 নিম্নলিখিত কোন জায়গাটি হয়নি। এই 3টে দেবে নাম, তার সঙ্গে আরেকটা নাম দিয়ে দেবে, সেটাই তোমাদের পরীক্ষা উত্তর হবে।
অর্থাৎ ভারত মণ্ডপম, যশোভূমি, গ্রেটার নয়ডা, আর তার সঙ্গে ধরো দিয়ে দিল ভোপাল। ভোপালটা তখন তোমার অ্যান্সার হবে। এবং এরকম কিছু কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের প্র্যাকটিস করাবো। তোমরা এই টপিকগুলো আগে লেখানো হয়ে যাক, তারপর আমি কিছু প্র্যাকটিস করাবো। বেশ, ওটা 1 নম্বর ছিল। 2 নম্বর লেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 2 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে সুইজারল্যান্ডের দাভোসে। লেখো কোথায় অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম? সুইজারল্যান্ডের দাভোস। ভারতের হয়ে কে অংশগ্রহণ করেছিল? কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার ও বৈদ্যুতিন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাহলে প্রথমে তোমরা টাইটেলটা লিখে রাখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025, যেমন এখানে লেখা আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025। তারপর লেখো আয়োজক দেশ বা আয়োজক স্থান সুইজারল্যান্ডের দাভোস। তারপর লিখে রাখো ভারতের মানে প্রতিনিধি বা ভারতের অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর একটা জিনিস লিখে রাখো যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের থিম কি ছিল? কোলাবোরেশন ফর দ্য ইন্টেলিজেন্স এজ। কোলাবোরেশন ফর দ্য ইন্টেলিজেন্স এজ। আবার একবার বলছি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025, আয়োজক স্থান বা দেশ সুইজারল্যান্ডের দাভোস, ভারতের প্রতিনিধি কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর থিম ছিল কোলাবোরেশন ফর দ্য ইন্টেলিজেন্স এজ। হয়েছে এটা? একটু বেশ, নেক্সট লেখো ইন্দাস ফুড 2025 প্রদর্শনী। ইন্দাস ফুড 2025 প্রদর্শনী। ইন্দাস ফুড 2025 প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হলো? এটা দেবে 3 নম্বর। এটা ইন্দাস ফুড 2025 এটা হচ্ছে গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ নগরে। গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ নগরে। এবং এটা উদ্বোধন কে করেছিলেন? কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান। ইন্দাস ফুড 2025 প্রদর্শনী কোথায় হলো? গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ নগরে। গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ নগরে। এবং কে সেটা উদ্বোধন করলেন? কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান। হয়েছে? চেয়ারপারসন তো চিরাগ পাসওয়ান উদ্বোধন করলেন বা উদ্বোধক হচ্ছে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান। বেশ, এইটা একটা টপিক গেল যে বিভিন্ন আমরা সামিট এইটা আমরা করলাম। এরপরে যেটা টপিক ওটা 5 নম্বরে ছিল। 6 নম্বরে আমরা যেটা করব স্কিম। বিভিন্ন রাজ্য বিভিন্ন অর্গানাইজেশনের যে স্কিমগুলো, স্কিম বা ধরো পোর্টাল বা কোনো একটা অ্যাপ্লিকেশন অ্যাপ, এইটা আমরা একটা রাখবো। এটা বোথ আমরা যেগুলো করছি বোথ কিন্তু ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, মানে ন্যাশনাল আলাদা ইন্টারন্যাশনাল আলাদা কই নেই। আমরা স্কিম, পোর্টাল, অ্যাপ এটা 6 নম্বরে রেখেছি, 6 নম্বর টপিকে। ঠিক আছে, 6-এর 1 আমরা যেটা করব ভারত রণভূমি দর্শন মোবাইল অ্যাপ। তোমরা জানো যে সিঁদুর যে আমাদের যেটা এটা একটা অভিযান ছিল, ঠিক সেরকমই মানে তারই অনেকটা রিলেটেড একটা ভারত রণভূমি দর্শন মোবাইল অ্যাপ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর তরফে চালু হলো ভারত রণভূমি দর্শন মোবাইল অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপটা পর্যটন মন্ত্রক এবং ইন্ডিয়ান আর্মির যৌথ উদ্যোগে হয়। কি কি দেখা যাবে? যুদ্ধক্ষেত্রগুলি অনুসন্ধান এবং অবগত থাকতে সক্ষম হবে। এই অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে 77টি যুদ্ধক্ষেত্রের স্থানগুলির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান কিংবা ধরো ভারতবর্ষের সঙ্গে অন্যান্য যে দেশের যুদ্ধ হচ্ছে সেই বা ভারতবর্ষে যেসব জায়গায় মানে যুদ্ধ হওয়ার প্রবণতা বা যুদ্ধ হয় সেই সব জায়গাগুলোর একটা ডিটেলস এখানে থাকবে। এবং এইটা
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক এবং ইন্ডিয়ান আর্মি যৌথ উদ্যোগে হয়েছিল, এবং অ্যাপ্লিকেশনটা যিনি চালু করলেন তিনি হলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এত ডিটেল লিখতে হবে না, তোমরা শুধু লিখে রাখো যে ভারত রণভূমি দর্শন মোবাইল অ্যাপ কে চালু করলেন রাজনাথ সিং। 2 নম্বর কোশ্চেন লিখে রাখো যে কারা অ্যাপটি করলো, পর্যটন মন্ত্রক এবং ইন্ডিয়ান আর্মি যৌথ উদ্যোগে। আর কি জানা যাবে, যুদ্ধক্ষেত্রগুলি অনুসন্ধান। 77টি যুদ্ধক্ষেত্রের স্থানগুলি বিস্তারিত তথ্য। 77টি যুদ্ধক্ষেত্রের স্থানগুলির বিস্তারিত তথ্য। 77টি যুদ্ধক্ষেত্রের স্থানগুলির বিস্তারিত তথ্য। ভারত রণভূমি দর্শন মোবাইল অ্যাপ চালু করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ঠিক আছে। হয়েছে, বেশ। 2 নম্বর দেখো, স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কিম নয়, এটা মধ্যপ্রদেশের স্কিম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্বামী বিবেকানন্দ তো আর আমাদের রাজ্যে নয়, তিনি গোটা বিশ্বের, গোটা ভারতের, গোটা বিশ্বের। তো স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন, এটা পরীক্ষা এইভাবে দিতে পারে, সেই জন্য করানো যে স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন কোথায় চালু হলো নাকি? হ্যাঁ, যুব শক্তি মিশন কোথায় চালু হলো? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তরফে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, বা কে চালু করলেন? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। নেক্সট, এটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের যেমন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, ঠিক সেরকম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন চালু করলো মায়াআন সম্পান যোজনা, যেখানে মহিলাদের প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ঠিক আছে, এই যে প্রবাদ, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পথ দেখালেন, সেই পথেই হাঁটছেন গোটা দেশ। তো যাই হোক, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের তরফে চালু হলো মায়ান সম্পান নামক যোজনা। এটা কি? এটা দিতে পারে এইটাই যে মায়ান সম্পান যোজনা কোন রাজ্যে? ঝাড়খণ্ড রাজ্যে। কে চালু করলো এটা বুঝতে পারছো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আর স্কিমটা কি, যে প্রতি মাসে মহিলাদের 2500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এইটুকুই হয়েছে। অনেক মিটিং লিখেছি। হ্যাঁ, লিখে নাও। ওটা কি প্রতি মাসে 2500 টাকা? প্রতি মাসে 2500 টাকা। ইয়েস। বাপরে। ওড়িশাতে তো তাই দেওয়া হচ্ছে, তাই না? ওড়িশাতে তো 2500ই তো। ওই হবে ইন ফিউচার, এই হবে বুঝলে সুরজিৎ, লক্ষ্মীর ভান্ডার, নারায়ণ ভান্ডার এইসবই চলবে। খুব সময় খুব খারাপ। বেশ, পরে যাচ্ছি। সম্পান। হয়েছে, এটা হয়েছে। হ্যাঁ। বেশ, নেক্সট দেখো, পরে এটা এটা তোমাদের লিখে রাখো একটু, এখানে অনেকগুলো তথ্য আছে, দেবে কিনা জানি না, কিন্তু প্রাইমারি এডুকেশন, যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের দেখবে স্কুলগুলোতে ইউডাইস করা হয়, আমাদের চলছে ইউডাইস, এই পুজোর ছুটিতেই দিয়ে দিয়েছে কাজ, শুধু ছুটি দিয়েছে, সবাই ভাবছে প্রাইমারি মাস্টাররা ছুটি পেয়েছে, বেশ কি মজা। মানে যাদের ধরো বিএলও ডিউটি পড়ছে তারা বিএলও ডিউটি করছে পুজোর মধ্যেই, যাদের ইউডাইসে কাজ ধরো ইউডাইসে কাজ করছে, তো সবই করতে হচ্ছে। আমাদের যেমন আজকে বই দিল, ধরো আমাদেরকে বই আনতে যেতে হলো। তো ব্যাপারটা হচ্ছে যে শুধু ছুটি, অনেকেই ভাবছো হয়তো ছুটি, সবকিছুতে তোমরা একটু জব পাও, তোমরাও বুঝবে যে নামই মনে হয় ছুটি। তো যাই হোক, তো ইউডাইস রিপোর্ট, ইউডাইস পি, পিটা হচ্ছে নতুন প্লাস, বুঝতে পারলে আমাদেরকে ইউডাইস করতে হয়, তার সঙ্গে প্লাস বলে নতুন একটা রিপোর্ট। এই রিপোর্টে দেখানো হচ্ছে যে ভারতে পড়ুয়াদের সংখ্যা, বর্তমানে ভারতে যারা পড়াশোনা করছে এরকম সংখ্যা হচ্ছে 25.17 কোটি। মানে এটা তোমার পোর্টালে যে স্টুডেন্ট সংখ্যা, সেই স্টুডেন্ট সংখ্যার হিসাবেই পাওয়া যায় আর কি। আমাদের যেমন ধরো প্রত্যেকটা বাংলা শিক্ষা পোর্টাল, সেরকম প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা পোর্টাল হচ্ছে, এবং কেন্দ্র সরকার এই হিসাবটা রাখে। তো 25.17 কোটি ছিল রিপোর্ট অনুসারে ভারতে
2022-23 সালে, বুঝতে পারছো, সেইখান থেকে কমে সেটা 24.8 কোটি, মানে 25.17 থেকে 24.8, বুঝতে পারছো সংখ্যাটা কতটা নেমে গেছে। এবং আগের বছরের তুলনায় 1.22 কোটি কমেছে। এই রিপোর্ট অনুযায়ী স্কুলে পাঠরত ছাত্রদের সংখ্যা 12.87 কোটি, এবং যা বিগত বছরের তুলনায় 4.87% কমেছে ছাত্র। আর অন্যদিকে ছাত্রীদের সংখ্যা 11.93 কোটি, যেখানে 4.48% কমেছে। হয়তো উচ্চশিক্ষার ক্ষেত্রে ছেলেদের সংখ্যা অনেক কমেছে, কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখো ছেলে মেয়ে বোধ, মেয়েদের সংখ্যাটা তুলনামূলকভাবে একটু কম, ছেলেদের সংখ্যা দেখো 87 লক্ষ, সেখানে এখানে 48, একটু লক্ষ না, শতাংশের এটা হিসাব। তো যাই হোক, মেয়েদের সংখ্যা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে তুমি দেখবে যে মেয়েদের শিক্ষার হারটা অনেক বেশি। বর্তমান সময়ে দেখবে ছেলেরা আর এমএ করছে না, বুদ্ধিমানের কাজ করছে, কম্পিটিটিভ পরীক্ষা দাও নাই কাজে লেগে পড়ো। একটা বেসিক একটা মানে শিক্ষা ঠিক আছে, তারপরে বেশি পড়াশোনা করে লাভ নাই, তাই না সুমন? বেশ, হিসাব সে কি হবে? ওটা আমরা 6 নাম্বার করলাম। 7 নম্বরে যে টপিকটা আমি লিখেছি সেটা হচ্ছে যে প্রতিরক্ষা, ডিফেন্স। 7 নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে ডিফেন্স, সামরিক মহড়া। দেখো প্রথম যেটা রয়েছে সামরিক মহড়া সূর্যকিরণ, নেপালের স্কালকান্ডিতে নেপাল এবং ভারতীয় সেনাবাহিনী। তোমাদের এটা আমি একটা ছকের সাহায্যে লিখিয়েছিলাম, দেখবে মনে আছে। তোমরা এইভাবে লেখো যে মহড়ার নাম হচ্ছে সূর্যকিরণ, দিয়ে ড্যাশ দিয়ে লেখো কোন দুই দেশের মধ্যে, নেপাল এবং ভারতের সেনাবাহিনী। আর এটা কোথায় হলো, এটা হলো 18তম সংস্করণ। এটা এটা লিখতে হবে না, 18তম এত মনে রাখতে পারবে না। কোথায় হলো জায়গাটা, নেপালে স্কান্ডি। কপাল খারাপ হলে ডিটেলে দিতে পারে, নইলে পরে শুধু এইটুকুই দেবে যে সূর্যকিরণ ভারতের সঙ্গে কোন দেশের, ভারত এবং নেপালে সেনাবাহিনী, এইটুকু লিখে রাখো। সূর্যকিরণ, সামরিক মহড়া সূর্যকিরণ, ভারত এবং নেপালের সেনাবাহিনী কোথায় হলো, প্লেস হচ্ছে নেপালের স্কালকান্ডি। আর আর কিছু মনে রাখার দরকার নেই, এতটা পর্যন্ত এনাফ, যথেষ্ট। তারপরে হচ্ছে 2 নাম্বার, দেখো সরি এটা আমি 3 লিখে ফেলেছি, 2 হবে নৌ মহড়া লা পারিউজ। লা পারিউজ, এই লা পারিউজ এইটা হচ্ছে তোমার ভারতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় 8টা দেশের যে সেনাবাহিনী আছে, এই নৌবাহিনী আছে, লা পারিউজ, ঠিক আছে। তাহলে লা পারিউজ কোন কোন দেশের সঙ্গে, ভারতীয় নৌবাহিনীর সঙ্গে 8টি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনী, 8টি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনী, এইটুকুই লিখে রাখো, বাকি অত লেখার দরকার নেই। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় যে নৌবাহিনীগুলো আছে তার মধ্যে তোমার রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রিটিশ যুক্তরাজ্য। তো এত মনে রাখার দরকার নাই, সংখ্যায় 8টি বলে লিখে রাখলেই হবে যে 8টি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর সঙ্গে ভারতীয় নৌবাহিনী। কোথায় হলো এটা, এটা হচ্ছে দেখো 25তম সংরক্ষণ আয়োজিত হয়েছে, এবং এটা প্রথমেই দেওয়া আছে যে নৌবাহিনী উদ্যোগে, না প্লেসটা এখানে দেয়নি, যাই হোক। তো লা পার্সিউজ, এটা মানে এটাই কোশ্চেন হবে যে লা পার্সিউজ মানে ভারতের সঙ্গে কোন দেশের, বা ধরো দিয়ে দিতে পারে যে 8টি ইন্দো ইউরোপীয় প্রশান্ত মহাসাগরীয় সঙ্গে যে ভারত মহাসাগরীয় কোন দেশের, যে ধরো পাকিস্তান, জাপান, আমাদের ভারতবর্ষ, এরকম চায়না, 2-4টে নাম দিল, তার মধ্যে কোনটা হবে। মানে কোশ্চেন ধরন বিভিন্নভাবে হতে পারে, তোমাদেরকে বেসিক এইটুকু মনে রাখতে হবে যে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে 8টি ইন্দো ইউরোপীয় প্রশান্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনী। আর নৌ মহড়াটার নাম কি, লা পার্সিউজ। বেশ, নেক্সট হচ্ছে সামরিক মহড়া ডেভিল স্ট্রাইক। এইটা মহড়াটা শুধুমাত্র ভারতেরই হয়েছে, ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্পেশাল বাহিনী, এটা অন্য কোনো দেশের নয় কিন্তু। ডেভিল স্ট্রাইক হচ্ছে কি ভারতেরই 3 বাহিনী নয়, ভারতের সেনাবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী নেই, এবং স্পেশাল বাহিনী। বেশ, মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ, মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ ভারত এবং ফ্রান্সের নৌবাহিনীর মধ্যে হয়েছে। মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ মহড়া ভারত এবং ফ্রান্সের নৌবাহিনীর মধ্যে, মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ।
মেরিটাইম কোঅপারেশন ডায়ালগ, ভারত এবং ফ্রান্সের নৌবাহিনী, ভারত ও ফ্রান্সের নৌবাহিনী। আর একটা লিখে রাখো লাস্ট, অপারেশন সার্ড হাওয়া, অপারেশন সার্ড হাওয়া। অপারেশন সার্ড হাওয়া এটাও তোমার প্রতিরক্ষা বিষয়ে, তার জন্য এখানে লেখা আছে অপারেশন সার্ড হাওয়া। অপারেশন সিন্ধু যেমন ধরো আছে, ওটা আমরা পরে পাবো হয়তো। এখন অপারেশন সার্ড হাওয়া এখানে হচ্ছে এটা জয়সলমীরে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফে জয়সলমীরে অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ এর তরফে জয়সলমীরে আয়োজিত হয়েছে। কি বিষয়টা? বিষয়টা হচ্ছে যে শীতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সুযোগে ভারত পাকিস্তান সীমান্তে কোনো সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ধরো এই আস্তে আস্তে শীত পড়লে আমরা জানি যে যখন কুয়াশা পড়ে তখন হয়তো দৃশ্যমানতা কমে যায়, তখন বহু অনুপ্রবেশকারী, বহু ভারত পাকিস্তান বাংলাদেশ বহু মানুষ অনুপ্রবেশের চেষ্টা করে। সেই অনুপ্রবেশদের চেষ্টা ব্যর্থ করতে এই অপারেশনটা নেওয়া হয়েছে সার্ড হাওয়া। এবং এটা কাদের তরফে নেওয়া হয়েছে? বিএসএফ, জানো বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা তোমার ওই অঞ্চলে যারা থাকে, বর্ডার সিকিউরিটি ফোর্স। বেশ, প্রায় অনেকক্ষণ ক্লাস হয়ে গেল তোমাদের। পরের দিন